আসেন ভাই আসেন, তাজা খাইলে তাজা রুই কাতলা ইলিশ পুকুরের মাছ লয়ে যান। পুকুরের মাছ না, পদ্মার ইলিশ। আসেন ভাই আসেন, পদ্মার ইলিশ লয়ে যান, তাজা খাইলে তাজা। আসেন আসেন, পদ্মার ইলিশ লয়ে যান। আরে কি ডাকো, ঠিক মতো ডাক দে। তোর এই ডাক তো কেউ শুনে না, সব তো অন্য দোকানে চলে যেতেছে। এমনি ডাকবি, এই পদ্মার ইলিশ আসেন লয়ে যান, এমনি ডাকবি। আব্বা এটা আমার গলা, মাইক না, এর থেকে জোরে ডাক দিলে আমার গলার রক ছিঁড়ে যাবো। হায় রে এই যুগের পোলাপার, এইটুক ডাকলে বলে তার গলার রক ছিঁড়ে দেবো। আরে তোর বয়সে আমি যে ডাক দিতাম সেইটাকে কারণ বাজার থেকে লোক আইসা পড়তো। ঠিক মতো ডাক দে, আর 10টার মধ্যে সব মাছ বেচা চাই। বয় হেনে, আমি একটু পান খাইতেছি। এই আসেন ভাই আসেন, লয়ে যান পদ্মার ইলিশ, তাজা তাজা ইলিশ। আসেন ভাই আসেন, লয়ে যান পদ্মার তাজা তাজা ইলিশ, লয়ে যান লয়ে যান। হ্যালো গাইস, আমি সুইটি আছি আমার আজকের ব্লগে এবং আজকে আমরা চলে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী একটা মাছ বাজারে। আজকে মাছের বাজার ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ কম দামে কেনার একটা নিনজা টেকনিক। সো আজকের ব্লগে কিন্তু অনেক ফান থাকবে, অনেক মজা থাকবে। স্টে টিউন এন্ড ফলো মি। আজকে কিন্তু মাছের বাজারে অনেক ধরনের মাছ আছে। আমরা দেখছি এখানে চিংড়ি মাছ আছে, দ্যাট ইজ মাই ফেভারিট। বোয়াল মাছ আছে, আরো ছোট ছোট অনেক মাছ আছে। তবে মাছের বাজারে কিন্তু একটু কাদা, সো একটু যারা আসবেন সাবধানে আসতে হবে। এখানে কিন্তু দেখেন অনেক টাইপের মাছ আছে। এই যে ছোট ছোট চিংড়ি মাছ আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে সি কি কিউট চিংড়ি মাছ। আরো অনেকগুলো মাছ আছে যেগুলোর নাম আমি জানি না, সো আমি সবার সঙ্গে কথা বলে কিন্তু নামগুলো জানি। ফলো মি। পদ্মার ইলিশ গাইস, লয়ে আমরা যান। কিন্তু এখন একটা চলুন মাছওয়ালার সাথে কথা বলি। এই যে মাছওয়ালা ভাইয়া, আপনার নাম কি? রুইতন। না না, মাছের নাম জিজ্ঞেস করছি না, আপনার নিজের নাম কি? আমার নামই রুইতন, রুইতন খান। আমার বাবার নাম পাঙ্গাস খান, আমার দাদার নাম কাতলা খান। ও মাই গড, দ্যাটস ভেরি সারপ্রাইজিং গাইস। খুবই ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। তাদের ফ্যামিলির সবার নাম হচ্ছে মাছের নামে নাম। সো ভাইয়া, আপনাদের সবার নাম মাছের নামে নাম কেন? কারণ আমরা মাছের মানুষ তাই। ও ওয়াও, ওনারা মাছের মানুষ। আচ্ছা, আপনি কি মাছ বিক্রি করেন? জি না, মাছ বিক্রি করি না, স্বর্ণ বিক্রি করি। কয় বড়ি লাগবো আপনার? কি বলতেছেন ভাই আপনি? আমি তো দেখতেছি আপনি মাছ বিক্রি করতেছেন। দেখতেছেনই যখন, তাহলে আমার জিজ্ঞেস করেন কেন? মাছ লাগবে নেন, না লাগলে সরেন। না না না, মাছ লাগবে। আচ্ছা, এই যে বড় বড় ইলিশ মাছগুলো, এগুলো কত টাকা করে কেজি? একদম 2200 টাকা কেজি। গাইস, এখন দেখাবো কিভাবে মাছের দাম কমাতে হয়। ভাইয়া, এত সুন্দরী একটা মেয়ের কাছে আপনি মাছ বিক্রি করবেন, মাছের দাম একটু কমায় রাখেন না। এই বড় ইলিশ মাছটা দেন, 300 টাকা দিব। কি বললেন আপনি? একটা ইলিশ মাছের দাম 300 টাকা? প্রেম করেন আপনি? বয়ফ্রেন্ড আছে? না, আমি সিঙ্গেল। আমিও সিঙ্গেল। প্রেম করবেন আমার সাথে? প্রেম করেন, ইলিশ মাছ সব ফ্রি দিয়ে দেবো। কিসের একটু ফোনটা অফ করতো। এই জেলার করে জেলা, কি বললি তুই? বাংলা ভাষায় কথা বলছি, বুঝেন নাই? আপনার ভালো লাগছে, আপনার লগে প্রেম করুন। প্রেম করলে খালি ইলিশ মাছ না, সব মাছ ফ্রি দিয়ে দেবো। ছাপড়া তোর দাঁতগুলো সব ফালা দিব। সামান্য একটা মাছ হলে তুই আমার সাথে প্রেম করতে চাস? চেহারা জীবনে আয়নায় দেখছস? অবশ্যই দেখছি। মাছ বেচলেও আমি একটা ফর্সা সাদা, এই যে ইলিশ মাছের মতো চেহারা আমার। আর আপনার যে চেহারা, আয়না দিয়ে দেখছেন কোনদিন? মেকআপ ছাড়া তো আপনার চেহারা আমার তেলাপিয়া মাছের মতো লাগবে। আমি কোনো মেকআপ করি নাই, দিস ইজ মাই ন্যাচারাল ফেস। আর একটা ফালতু কথা বললে তোর ইলিশ মাছ দিয়ে তোরে কিন্তু পিটাবো, জেল্লা কোথাকার। এই খবরদার, আরেকবার চেষ্টা করলে একদম বিয়ে করে বাড়ি চলে যাও কিন্তু। কি তোর কত বড় তুই বিয়ে করবি? হ্যাঁ, বিয়ে করবি? জেল্লা। রুই কাতল তেলাপিয়া পাঙ্গাস, যার ভালো লাগে যে মাছ সবই আছে হাতের কাছে, কিনতে হবে করে হুশ। আমরা মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ। এত সুন্দর করে পাঞ্জাবিটা আয়রন করার পরও কি ব্যাপার সুইটি? ঢাকা শহরে একজন বড় ব্যবসায়ী তার ছেলে আজকে তোকে বিয়ের জন্য দেখতে আসবে, তুই এখনো রেডি হসনি? বাবা, তোমার মেয়ে এমনিতেই সুন্দর, রেডি হওয়া লাগবে না। পাত্রপক্ষ আমাকে এই অবস্থায় দেখলেই পছন্দ করবে। আরে মা, এই পাত্র যেন তেন পাত্র না। ঢাকা শহরে তাদের বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য কোনো কিছুর অভাব নাই। তারা দেশ বিদেশ ঘুরে কত মডার্ন মেয়ে দেখে, তোকে দেখে মনে হচ্ছে না যে তারা পছন্দ করবে। এই জন্য তো বলছি মা, একটু সাজুগুজু করে একটু ভালোভাবে রেডি হয়ে নেই। বাবা, তুমি তো আমাকে টেনশনে ফেলাই দিলা। তুমি আমাকে আগে বলবা না তারা যে এরকম বড় লোক? ঠিক আছে, আমি গিয়ে এখনই সাজগোজ করে আসতেছি। এমন সাজ দিব পাত্র আর পাত্রের বাবা আমার দিক থেকে চোখই ফিরাতে পারবে না। যা, তাড়াতাড়ি যা। সাহারা, এই সাহারা, কোথায়?
আশ্চর্য, মেহমান একটু পর চলে আসবে, তুমি এখনো বাড়ি ঘর পরিষ্কার করোনি? আরে হয়ে যাচ্ছে তো, টেবিল গোছাচ্ছিলাম। রান্না বান্না করেছে তো? সব শেষ। আচ্ছা তুমি না বললে মেহমান তাড়াতাড়ি আসবে, কই এখনো তো তারা আসলো না? শানা, বড় লোকের বিরাট কারবার। তারা লেট করে ঘুম থেকে উঠবে, লেট করে তারা খাওয়া দাওয়া করবে, লেট করে কোথাও যাবে, আর সবাই তাদের জন্য অপেক্ষা করবে, এটাই তো স্বাভাবিক। শানা, আল্লাহর কাছে দোয়া করো যেন পাত্রপক্ষ আমার মেয়েকে পছন্দ করে, বিয়ে করে, তাহলে আমার মেয়ের লাইফ সেটেল, আমাদের দুজনেরও লাইফ সেটেল। ইস, তুমি এমন ভাবে কথা বলতেছো যেন আম্বানি পরিবারের ছেলে তোমার মেয়েকে দেখতে আসতেছে। শানা, যে পাত্র আর তার বাবা আসতেছে তার আম্বানি পরিবারের চেয়ে কোনো অংশে কম নয়। রুই কাতল তেলাপিয়া পাঙ্গাস যার ভালো লাগে যে মাছ সবই আছে হাতের কাছে কিনতে হবে করে হুশ এ আমরা মাছের মানুষ 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 বড় লোকের বিরাট কারবার। ভাই সাহেব, এ হচ্ছে আমার স্ত্রী শাহানা। শাহানা, উনি পাঙ্গাস খান। আয় হায়, পাঙ্গাস খান? আমি তো পাঙ্গাস রান্না করি নাই। না না ভাবি, আমি পাঙ্গাস খাই না, আমার নামই হচ্ছে পাঙ্গাস খান। আর আমি পাঙ্গাস খানের ছেলে রুইতন খান। পাঙ্গাস, রুই সব মাছের নামে কেন? কারণ আমরা মাছের উপর ইনসাফ করেছি এই জন্য। মানে আন্টি, একটা ব্যাপার চিন্তা করে দেখেন, পৃথিবীতে ফুলের নামে মানুষের নাম আছে, ফলের নামে মানুষের নাম আছে, পাখির নামে মানুষের নাম আছে, কিন্তু মাছের নামে মানুষের নাম নেই। এটা কি মাছের সাথে অন্যায় করা নয়? এই জন্য আমার দাদা কাতলা খান চিন্তা করেছিল যে তার বংশের সবার নাম রাখবে মাছের নামে। এই জন্য আমার বাবা পাঙ্গাস খান, আমি রুইতন খান। আর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার যদি সন্তান হয়, ছেলে সন্তান হলে তার নাম থাকবে বোয়াল খান, আর মেয়ে হলে তার নাম থাকবে ট্যাংরা আক্তার। বাহ বাহ বাহ, মাছ নিয়ে তোমাদের এত চিন্তা? চিন্তা তো থাকবে আন্টি, আমরা মাছের মানুষ না? আচ্ছা, সবই তো বুঝলাম, আমি মাছের গন্ধ পাচ্ছি, তুমি পাচ্ছ না? মাছের গন্ধ কোথা থেকে আসতেছে? কোথা থেকে আবার? আমাদের থেকে না, কারণ আমরা যে পরিমাণ বডি স্প্রে মারি, আমাদের থেকে মাছের গন্ধ আসার প্রশ্নই আসে না। আমার মনে হয় কি আন্টি, ওই আশেপাশে কোনো বাসা থেকে গন্ধটা আসতেছে, তারা মাছ কিনছে, মাছ কাটা শুরু করছে, এই জন্য মনে হয় গন্ধটা আসতেছে। আচ্ছা, গন্ধের কথা বাদ দেন, আপনার মেয়ে কোথায়? মেয়েকে ডাকতেন দেখি। ও একটু সাজুগুজি করছে, তারপর ডাকছি। সুইটি, সুইটি, মা তাড়াতাড়ি আয়, সবাই ওয়েট করছে। এই যে চলে আসছে। তুই আপনি এই জাইলার ঘরে চাইলা, তুই কি ভাবছস এই স্যুট কোট পরলেই তুই ভদ্র মানুষ হয়ে যাবি? তোর কত বড় সাহস, তুই আমাকে বিয়ে করতে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসছস? সুইটি, হাউ ডিয়ার ইউ! কি মাথা খারাপ হয়ে গেছে? তুই পাঙ্গাস খান রুইতন বাবাজিকে জাইলা কেন বলতেছিস? কারণ বাবা এরা জেলে বাজারে মাছ বিক্রি করে, এর জন্য এদের জাইলা বলতেছি। খবরদার উল্টাপাল্টা কথা বলবি না। পাঙ্গাস সাহেব আর রুইতন বাবাজি অনেক বড় ব্যবসায়ী, তারা জাইলা হতে পারে না, এই কথা আমি তোর বিশ্বাস করি না। বাবা এদের অনেক বড় ব্যবসাটা হইতেছে মাছের ব্যবসা, এরা মাছ বিক্রি করে। আমার কাছে ভিডিও করা আছে। ইশিকা, তোর কাছে ভিডিওটা আছে না? ভিডিওটা দেখ। এর জন্য তো বলি, এত বছর ধরে এই বাসায় থাকি, কখনো তো পাশের বাসা থেকে মাছের গন্ধ পাই নাই। আসলে মাছের গন্ধ পাচ্ছি এদের কাছ থেকে। এরা আসলেই জানি না মাছের ব্যবসা করে। পাঙ্গাস সাহেব, রুইতন বাবাজি, আমি ভিডিওতে কি দেখলাম, তোমরা কি সত্যি সত্যি মাছের ব্যবসা করো? আমরা যখন পড়ে গেছি, তাইলে আর মিথ্যা কথা না বলি। আমরা বাপ ছেলে মাছ বিক্রি করি, এইটা আমাদের বংশগত ব্যবসা। তবে মাছ বিক্রি করলেও আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নাই। আঙ্কেল আন্টি, আপনাদের মেয়েকে আমার কাছে বিয়ে দিলে সে রাজধানী হয়ে থাকবে। আপনাদের মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, প্লিজ আপনারা বিয়ের দিন তারিখ ঠিক করেন। এই একদম চুপ। তুই মাছ বিক্রি করস, তোর গা থেকে মাছের গন্ধ আসতেছে, তোর মতো জাইলারে আমি বিয়ে করব তুই ভাবলে কিভাবে?
গা থেকে কেমন মাছের গন্ধ আসতেছে। আপু প্লিজ এদেরকে বাসা থেকে বের করো। সুইটি, দরকার হলে আমি আরো দামি পারফিউম ব্যবহার করব, আমার গায়ে আর কোনো মাছের গন্ধ থাকবে না। প্লিজ তারপর আমাকে বিয়ে করো তুমি। আরে তুই পারফিউম দিয়ে নিলে শরীরের গন্ধ দূর করবি, কিন্তু তুই আপাদ মস্তক যে একটা জাইল্লা বংশের লোক, সেইটা মুছবি কিভাবে? আমি লাগলে সারা জীবন চিরকুমারী হয়ে থাকবো, তারপরও তোরে বিয়ে করবো না। আমি আমার মেয়েকে দিন আনে দিন খায়, এরকম দিন মজুরের সাথে বিয়ে দিলেও আমি মাছের ব্যবসার সাথে বিয়ে দেবো না। আপনারা যান। আঙ্কেল, আপনি চুপ করে দাঁড়ায় আছেন কেন? কথা বলেন না কেন আঙ্কেল? আমার বউ যেটা বলেছে সেটা আমার কথা। তোমার মতো এরকম ছোট লোক বংশের জাইলার কাছে আমার মেয়েকে কখনোই বিয়ে দেবো না। তাহলে আজকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। না, আমি বের হয়ে যাবো না। আমার বিয়ের বয়স পার হয়ে যেতেছে। সুইটিকে আমার অনেক পছন্দ হয়েছে। আমি সুইটিকে বিয়ে না করে এখান থেকে যাবো না। আব্বা, সুইটিকে বিয়ে করে দাও। আপু এইভাবে তারা কথা শুনবে না। এদের দুইজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করো। তারা শেষ করা, বেরো। না 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 না, দেখেন দেখেন দেখেন। সুইটি, সুইটি, আমি তোমাকে ভালোবাসি। মাছের গন্ধ আসতেছে। ছি! কোত্থেকে যে এদের নিয়ে আসো? বড় ব্যবসায়ী। কি রে, কান্নাকাটি করতেছিস কেন? কি হইছে? এই নিয়ে 32টা বিয়া ভাঙলো, আমি কানবো নাকি খুঁজতে নাচবো? আল্লাহ রে, গায়ের মধ্যে এত পারফিউম দেই, এত আতর দেই, তারপরে মাছের গন্ধ কেন যায় না? আমগো গায়ের থেকে মাছের গন্ধ কোনোদিনই যাইবো না। আর এটা আমগো খানদানি ব্যবসা না, আমরা মাছের মানুষ না। এত ব্যবসা থাকতে তোমার মাছের ব্যবসা করার দরকার ছিল কি? হ্যাঁ, তুমি অন্য কোনো ব্যবসা করতে পারতা না? তুমি তো পারফিউমের ব্যবসা করতে পারতা, আতরের ব্যবসা করতে পারতা। তাহলে সারাক্ষণ আমার গা দিয়ে শুধু আতরের গন্ধ আসতো, আর মেয়েরা আমার কাছে আসতো, আমি প্রেম করতে পারতাম, বিয়ে করতে পারতাম। তুমি মাছের ব্যবসা কেন করতে গেলা বলো? এই কথা আমারই জিজ্ঞাস কে? যাইয়া তোর দাদা কাতলা খান্ডে জিজ্ঞাস কর, সে মাছের ব্যবসা শুরু করছিল, আমি করি না। উনি তো মরে গিয়ে বাইচে গেছে, আর আমি বাইচে থেকে মরে গেছি। মাছের গন্ধে কোনো মেয়ের সামনে গিয়ে দাঁড়াতে পারি না। আমার সাথে প্রেম করে না, বিয়ে করে তুমি করে কথা। আল্লাহ, এখন আমি কি করবো? কি করবি আর? রান্না করে গিয়ে রান্না বসা। কেন আমি রান্না বসাবো কেন? তুমি যে নতুন কাজের বউ রাখলা, সে কোথায়? আরে আমরা বাসায় দুইটা পুরুষ বেচেলাম না, এইটা দেখে ওই মাইয়া মনে করছে এই বাসায় কাজ করাটা রিস্ক। তাছাড়া তার বয়ফ্রেন্ডও বলছে তুমি ওই বাসায় কাজ করো না, ওই বাসায় কাজ করা রিস্ক। এই জন্য সে চাকরি ছেড়ে চলে গেছে। রিস্ক করে করলো কেন? ও নিশ্চয়ই তুমি মেয়েটার উল্টা পাল্টা কিছু বলছো, এই জন্য মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে। শোনো, আমি কোনো রান্না বান্না করতে পারবো না, তুমি রান্না বান্না করে আমার খাওয়াবে। শেষ ভরসা, ফেসবুকে একটা মেয়ের সাথে কালকে আমার পরিচয় হয়েছে, আগামীকালকে তার সাথে দেখা করতে যাবো। এখন সারা রাত আমার গোসল করতে হবে। কি করছ? সারা রাত গোসল করবি কেন? যাতে শরীরের মধ্যে আর মাছের গন্ধ না থাকে, সকালবেলা ওই মেয়ে আমার কাছ থেকে মাছের গন্ধ না পায়, আর আমার পছন্দ করে আমার বিয়ে করতে রাজি হয়। দাও আলমারি চাবি দাও, আলমারির ভিতরে যত সাবান শাওয়ার জেল আছে সব আজকে রাতে শেষ করে ফেলবো। দাও নে, এই নে চাবি। দেখিস সারা রাত গোসল করতে গিয়া আবার ঠান্ডা লাগাইস না। ঠান্ডা লাগে রাখবো, গায়ের থেকে মাছের গন্ধ আমি দূর করে ছাড়বো, বিয়ে আমাকে করতেই হবে। আরে এটা মনে হয় বিয়ের লেগে পাগলি হয়ে যাবো। মাত্র গোসল করে আসলাম, তাও নিজের গায়ে মাছের গন্ধ। হ্যালো। ভাই লাগবে না তোমার, আপনি যান যান সামনে যান। কি লাগবে না? আপনি পার্কে ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন না? আমার বাসার ফ্রিজে অনেক মাছ আছে, মাছ লাগবে না, জানো? আরে সোনিয়া, কি বলো তুমি এসব? আমি পার্কে ঘুরে ঘুরে মাছ বিক্রি করবো কেন? আমি তোমার ফেসবুক ফ্রেন্ড রুইতন, আজকে আমরা ডেটিং এ আসছি। আপনি মানে তুমি রুইতন? শিওর একটু চেক করে নেই। আমার চাইবে সত্যিই তো তুমি রুইতন। তা এতগুলো মাছ নিয়ে আমার সাথে কেন দেখা করতে এসেছো? কারণ সোনিয়া, তোমার দেখলেই মনে হয় সুই, তাই তোমার জন্য নিয়ে আসছি রুই। ওই দেখো গরু খায় ঘাস, তোমার জন্য নিয়ে আসছি পাঙ্গাস। তোমার দেখার পর হয়ে গেছি পাতলা, তাই নিয়ে আসছি কাতলা। ও মাই গড। বিয়ার পর আমি হব তোমার বালিশ, তোমার জন্য চকচকা ইলিশ। খুব তাড়াতাড়ি তোমারে করব বিয়া, তাই তোমার জন্য তেলাপিয়া। ওয়াও, কি যে খুশি হয়েছি। ওয়াও, এত সুন্দর করে তুমি বলছো না, আমার না ইচ্ছে করতেছে এই মাছগুলো এখনই খেয়ে ফেলি, কিন্তু আমি বাসায় গিয়ে নিজে হাতে বারবিকিউ করে খাবো। আর তুমি যদি আমার বিয়া করো, তোমার মাছ খাওয়াইতে খাওয়াইতে পুরো মৎস্যকন্যা বানাই ফেলামু। হ্যাঁ, মৎস্যকন্যা তো বানাবি, কারণ তুই একটা জাইলা। সেটা এই সুইটি, তুই রুইতনকে জেলে কেন বলছিস?
কারণ সে জাইলা মাছ ধরে মাছ বিক্রি করে। ছি 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 ছি, এইরকম একটা ছেলের সাথে ফেসবুকে কথা বলে আবার দেখা করতে আসছিস তুই? হোয়াট রুইতন সুইট এগুলো কি বলতেছে? তুমি সত্যি জেলে তুমি মাছ বিক্রি করো? মিথ্যা কথা বলতেছে। আমি জেলে হইতে যাবো কোন দুঃখে? আমি তো স্বর্ণ ব্যবসায়ী। আমি আর আমার বাবা দুজনে স্বর্ণ ব্যবসা করি, দুবাই থেকে স্বর্ণ আনি। কি তুই আর তোর বাপ স্বর্ণ বিক্রি করস? দোস্ত তুই আমার কথা বিশ্বাস করতেছিস না তো? গা থেকে একটু স্মেল নিয়ে দেখ, দেখবি মাছের বিচ্ছিরি গন্ধ আসতেছে। দেখ দেখ। Oh my God, তুই সত্যি কথাই বলছিস। এই ছেলে, এই তোমার গা ভর্তি তো মাছের গন্ধ। তুমি যদি মাছ বিক্রি না করো তাহলে তোমার গা ভর্তি মাছের গন্ধ কেন? ওই সোনিয়া, তোমার সাথে দেখা করতে তোমার জন্য মাছ নিয়ে আসছি না, ওইটা গায়ে লাগছে তো ওই জন্য গন্ধ আসতেছে। এই খবরদার, সোনিয়া বিশ্বাস কর দোস্ত, আমি সত্যি কথা বলতেছি, এরা মাছের বিজনেস করে। সোনিয়া, তুমি ওর কথা বিশ্বাস করো না, সে মিথ্যা কথা বলতেছে। এই আমার বান্ধবী কেন তোমাকে নিয়ে মিথ্যা কথা বলবে? কারণ সে আমাকে পছন্দ করে, আমার সাথে প্রেম করতে চায়, আমাকে বিয়ে করতে চায়। সে আমাকে প্রস্তাব দিচ্ছে প্রেমের জন্য, কিন্তু আমি রাজি হই নাই। এই কারণে তোমার আমার মধ্যে ঝামেলা লাগানোর জন্য এসে বলতেছে। ওরে আল্লাহ, কত বড় মিথ্যাবাদী! আমি নাকি তার সাথে প্রেম করতে চাইছি, আমি নাকি তাকে বিয়ে করতে চাইছি। দোস্ত, ও আমাকে বিয়ে করতে চায়, আমাদের বাড়িতেও বিয়ের প্রস্তাব নিয়েও গেছে, কিন্তু ওরা মাছ বিক্রি করে এবং গা থেকে মাছের বিচ্ছিরি গন্ধ আসে বলে আমার আব্বু আম্মু ওদেরকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতেছে। যদি তোর বিশ্বাস না হয় আমি তোরে দেখাচ্ছি, দাঁড়া। এই দেখ, ভিডিও করে রেখে দিচ্ছি। দেখছিস কি এইবার বিশ্বাস হয়েছে আমি যে সত্যি কথা বলছি? ওরা যে মাছ বিক্রি করে, ওরা জেলে। দোস্ত, তুই এরকম স্মার্ট, এরকম সুন্দর একটা মেয়ে হয়ে এরকম জেলের সাথে প্রেম করবি, তাকে বিয়ে করবি? কখনো না। চিটার, জানোয়ার, বাটপার, মিথ্যাবাদী, আই হেট ইউ। আরে ভন্ড প্রতারকার হেটি বললে হবে? ওর একটা কঠোর শাস্তি দিতে হবে। এই কি বলেন, কি শাস্তি দিব? কি শাস্তি দিবে? আমার বান্ধবীর সাথে মিথ্যা কথা বলা, প্রতারণা করা। এখন তোরে ও কাঁচা মাছ খাবে, আমি তোকে ধরছি। আর খাও না, ধরছি আমি। ধরছি। এই, নে মুখের মধ্যে কাঁচা মাছ। চাইলার করে চাইলা। এই, হাতে ব্যথা বানাচ্ছি, গন্ধ। দোস্ত, চল তাড়াতাড়ি এখান থেকে চল। এই আসেন আসেন, পদ্মার টাটকা ইলিশ, টাটকা মাছ খাইতে চাইলে আসেন। রুই কাতলা পান কিছু দেখাইবো না। কেউ আইবেন না এই জায়গায়, এই দোকানে কেউ মাছ কিনতে আইবেন না। এই দোকানে এখন বন্ধ করো, নাহলে আমি কিন্তু ভাঙা করে ফেলাম। আমার মাছের দোকান থাকবি কেন? আমার বিয়ার বয়স হয়ে গেছে, এখন আমার বিয়া করতে হইব। এই মাছের ব্যবসা যতদিন থাকবো এতদিন আমি বিয়া করতে পারবো না, সংসারও করতে পারবো না। এই কই হইব না, আমি তো তোর বিয়ে ঠিক করে ফেলাইছি। কি কইছো আব্বা? সত্যি আমার বিয়া ঠিক করে ফেলাইছো? মাইয়া মানুষের সাথে তো? পাগলের বাচ্চা কয় কি, মাইয়া মানুষের সাথে না তো কি ভূতের সাথে তোর বিয়ে ঠিক করছি? একটা সুন্দরী রমণীর সাথেই তোর বিয়ে ঠিক করছি। আব্বা, যেইভাবে আমার একটার পর একটা বিয়া ভাঙতা ছিল, আমি তো ভাবছিলাম যে কোনো মাইয়া আমার বিয়াই করবো না, এই ভয় ছিল না এতদিন। কিন্তু তুমি একটা মাইয়া মানুষের সাথে আমার বিয়া ঠিক করে একদম ভাবের মতো কাজ করছো। কোথায় সেই রমণী, তাকে কি দেখা যাবে? ও দাঁড়া, ডাকতাছি। এই কোথায় রুই তোদের হবু বউ? এদিকে আয়। দেখতে তো স্বাস্থ্য রাস্তা ভালো, খাটা খুটা, সমস্যা নাই, মাইয়া মানুষ তো চলবো। অবশ্যই দেখা দেবো, কেন দেখা দেবো না? এই যে ওরে ফকিন্নির বাচ্চা, ফকিন্নি গাড়ের মরা, তুই পাত্রী। হ্যাঁ, আমি তো পাত্রী। পাঙ্গাস কাকা তো তোর লাগি আমার বিয়া ঠিক করছে। রুইতন, আব্বা, তুমি এটা কি কাজ করছো? এই মাছ কাটেন না ফকিন্নির সাথে আমার বিয়া ঠিক করছো? কি করবো, নাসিমা ছাড়া আর কোনো মাইয়া তোর সাথে বিয়ে বলতে রাজি না, এই জন্য নাসিমার সাথেই তোর বিয়ে ঠিক করছি। আব্বা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সে বাজারের মধ্যে মাছ কাটে, এরকম একটা বেরির সাথে তুমি আমার বিয়া ঠিক করলা কোন আক্কেলে? আরে মাছ কাটলে সমস্যা কি? মনে কর আমাকে ব্যবসার একটা বাইরে গেল, আরে আমরা বাপ বেটা মাছ বিক্রি করলাম, আর নাসিমা মাছ খাইতে দিল। মাছ বিক্রির টাকা আর কাটার টাকা দুইটাই আমাকে টাকা গেল। তারপর বাচ্চা কাচ্চা হইলে এখানে একটা ভাতের হোটেল খুলে বমু। আমাকে যে বাচ্চা কাচ্চা হইব, ওগুলো মাছ কাটবো আর মাছ বেচবো, মানুষ যে খাইবো আইসা ওই মাছ দেবো, তখন আমার টাকা পয়সা সব থেকে দেবো। খুব বেশি ভালো যায় না? খুব ভালো কথা কইছিস তো। চুপ করো, দরকার হলে সারা জীবন আমি বিয়া না করে থাকুম, তবে ভুটকি মাছ কাটে না বিয়া করবো। রুইতন, তুই আমার বিয়া কর না। আমার যে আগের জামাই আসছিল না, হায় আমার ছাইরা দেওয়ার পর আমি অনেকদিন একলা একলা আসলাম। একলা একলা থাকতে ভালো লাগে না। কি, তোর আগের জামাই তোর ছেড়ে দিছে? তার মানে তোর আগে আরো একটা বিয়ে হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিন্তু বেশি দিন সংসার করতে পারিনি, মাত্র 6 বছর সংসার করছি। 365 দিনে 1 বছর? তুই 6 বছর সংসার করে কইতেছ বেশি দিন সংসার করছ নাই? আব্বা, ওরে আমার সামনে থেকে সরাও, নালে কাঁচা মাছ খাওয়া আর মেরে ফেলাম আমি। এই নাসিমা, তোর যে আগে বিয়া হইছে এটা তুই আমারে কইছস? কেন কস নাই? না 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 না, আমার পোলার সাথে তো তোরে বিয়ে দেওয়া যাইবো না। এই আমার মাছ ফেরত দে। আব্বা,
তুমি ওর কাছে কিসের মাছ ফেরত চাইতেছো? আরে ও তো প্রথমে বিয়ে করতে রাজি হয় নাই তোরে, তারপরে এই 20 কেজি মাছ ওরে যৌতুক হিসাবে দিছি, তারপর রাজি হইছে। এখন এই মাছ আমি ফেরত চাইতাছি। হায় রে আল্লাহ রে, কি জীবন দিয়া দুনিয়াতে পাঠাইলা। একটা বিয়ে একটা মাছ কাটেন না মুটকি, আমারে বিয়ে করবো তা বলে যৌতুক নিতে 20 কেজি মাছ। বন্ডা চাইতাছে কচু গাছের সাথে ফাঁস দিয়ে মরে যায়। খবরদার, এই মাছ তো নিতে পারবি না, জান ঠিক আছে? আমি মাছ নিব না কি লেগা? আমি তো তোরে বিয়া করতে চাইছি আর তুই আমারে বিয়া করবি না, এটা কি আমার দোষ? আমি আজকে মাছ নিয়েই যাবো। আর কোনোদিন শুনছস যে যৌতুকের জিনিস মানুষ ফেরত দেয়? সরেন দিকে সর। না না নিবি না। আচ্ছা নিতে দে। এই চাচা, তুমি আমার মনে কাম করো। দেখলাম তুমি একা একা বসে আছো, তাই তোমার সঙ্গ দেওয়ার জন্য চলে আসলাম। আমি একা বসে থাকি আর দোকনা বসে, তুই আমার পাশে বসবি কেন? তুই আমার ঘরে ঢুকছিস কিভাবে? আব্বু আম্মু দেখো, জাইলা ভূত চলে আসছে। আচ্ছা এই তুমি তুমি এখানে কেন? আমাদের বাড়িতে কেন আসছো? আসছি আপনাদের সবাইকে দাওয়াত দিতে আমাদের বাড়িতে। দাওয়াত? কিসের দাওয়াত? কালকে আমার আব্বার জন্মদিন তো, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে, এই জন্য আপনাদের সবাইকে দাওয়াত দিতে আসছি, পরিবারবর্গ। ফাজলামি করো না, তোমার বাবা তো বুইড়া ভাম হয়ে গেছে, এই বয়সে আবার তার কিসের জন্মদিন? বুড়া হয়েছে তো কি হয়েছে, তার কি সকাল রাত নাই? তার কি জন্মদিন পালন করতে ইচ্ছা করে না? আমার আব্বার জন্মদিন উপলক্ষে আপনারা সবাই আমাদের বাড়িতে যাবেন। আমাদের বাড়ি দেখার পর যদি আমাদের বাড়ি আপনাদের পছন্দ হয়, তারপর সুইটির সাথে আমার বিয়ে দিবেন। এই তোরে কতবার বলছি, তোর মতো একটা চাল চুলাহীন মাছের ব্যবসায়ীকে আমি জীবনেও বিয়ে করব না। সুইটি, আমরা মাছের ব্যবসায়ী ঠিক আছে, কিন্তু আমরা চাল চুলাহীন না। এই ঢাকা শহরে আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সব আছে, বিশ্বাস করো। আমার মেয়ে বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। যারা মাছ বিক্রি করে তাদের ঢাকা শহরে বাড়ি গাড়ি থাকতে পারে, এইটা আমি বিশ্বাস করি না। আন্টি, আমরা শুধু মাছ বিক্রি করি না, দেশের 70 থেকে 80টা আড়তের মধ্যে আমাদের সিট আছে। আমরা ঢাকা থেকে বিভিন্ন জায়গায় মাছ সাপ্লাই দিই, এমনকি বিদেশে রপ্তানিও করি। আমাদের বাপ দাদা মাছ বিক্রি করতো, এই জন্য এখনো আমরা বাজারে গিয়ে মাছ বিক্রি করি। আমরা যদি কাজ না করে সারা জীবন পায়ের পর পা তুলে বসে থাকি, তারপরও খাই আমাদের টাকা শেষ হবে না। আমি এত বছর সরকারি চাকরি করে ঢাকা শহরে একটা বাড়ি কেনা তো দূরের কথা, একটা ফ্ল্যাটও কিনতে পারিনি, আর তোমরা মাছ ব্যবসা করে বাড়ি গাড়ি সব করে ফেলছো না? মিথ্যে কথা বলো, আমি তোমার কথা বিশ্বাস করি না। ঠিক আছে আন্টি আঙ্কেল, আপনারা শুধু একবার আমাদের বাড়িতে চলেন। আমাদের বাড়িতে যাওয়ার পরে যদি আমাদের বাড়ি আপনাদের পছন্দ না হয়, তাহলে সুইটির আমার কাছে বিয়ে দিয়ে দিন। আর আমিও কোনোদিন সুইটির বিয়ের কথা বলবো না। আপনারা প্লিজ একবারের জন্য হইলেও আমাদের বাড়িটা দেখেন। না, আমরা যাব না, জীবনেও যাব না। যেহেতু আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো না, সেহেতু তোমাদের বাড়ি ঘর দেখার কোনো ইচ্ছা আমাদের নাই। তুমি যাও তো। কি বললেন আন্টি? আমাদের বাড়ি ঘর দেখতে যাবেন না? না, যাবো না। ঠিক আছে, আপোষে বলছি তো, শোনেন নাই। এবার দেখেন আমি কি করি, কি নিয়ে আসছি আমি দেখাই দিই। কি করবো দাঁড়ান, এই যে পচা মাছ। পচা মাছের গন্ধ কেমন লাগতেছে? আল্লাহ, এই পচা মাছ এতক্ষণ আমাদের সোফার উপরে ছিল। প্লিজ এটাকে ফেলেন, আমি গন্ধে বাঁচতে পারতেছি না। এখনো সময় আছে সুইটি, আমাদের বাড়িতে যাইবে কিনা বলো। তোমরা সবাই যদি আমাদের বাড়িতে না যাও, তাহলে আমি পচা মাছ দিয়ে পুরো বাড়ি গন্ধ বানাই ফেলাম। না, যাব না। যাবা না? না ঠিক আছে, একটা যখন কাজ না আছে আরেকটা বাইর করবো। এই যে আরো নিয়ে আসছি। আমরা তোমার বাসায় যাবো। সরাও সরাও সরাও, কথা বার্তা সরাও। কি ব্যাপার সুইটি, তুমি বলতেছো না কেন? যাইবে আমাদের বাড়িতে? আরে যাবো যাবো, আম্মু যেহেতু বলছে যাবো। প্লিজ এটাকে এখান থেকে সরান, আমার বমি আসতেছে। অনেক ধন্যবাদ আমার দাওয়াত গ্রহণ করার জন্য। ঠিক আছে, কালকে আমাদের বাড়িতে আপনাদের সাথে দেখা হইব। ও একটা জিনিস রয়ে গেছে। আর পচা মাছ ফেলি। না না, পচা মাছ না, পচা মাছ না। এই নেন, এগুলো দাদা মাছ। এই নেন, রান্না বান্না করে খায়েন, খালি হাতে তো রাখা যায় না। আসসালামু আলাইকুম। ও মাই গড, পুরো ডেঞ্জারাস। দেখছো মাছ দিয়ে কিভাবে আমাদের ব্ল্যাকমেইল করলো? আচ্ছা, তোমরা কি সত্যি তাদের বাড়িতে যাবা? ক্ষমা যাইতে তো হবে। পরে পচা মাছ খাওয়াই দিবে। আল্লাহ, এরকম করো আল্লাহ। 1 বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ, মাছের মানুষ। আবার দারোয়ান কই? এই বাড়ির মধ্যে সেনজি ঢুকলো কিভাবে? ঠকি নিলে সেনজি নিয়ে ঢুকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আপনি সিএনজিতে চলে আসছেন। আমাদের বললে তো গাড়ি পাঠিয়ে দিতাম। 2টা গাড়ি বাড়িতে বসা। এই যে আসেন দেখাই। এই যে ভাই সাহেব, এইটা হ্যারিয়ার,
2020 মডেল, আমার ছেলে চালায়, 80 লাখ টাকা দাম। আর ওই যে পিছনের লালটা CHR 2023 42 লাখ টাকা দাম পাই কিনছে। এখন কই পিছনের সিট বলে সিপা তার ভালো লাগে না, গাড়ি বেচা চালাইবো, BMW কিনবো। আর আঙ্কেল এই যে গরিবের বাড়ি, এখানে মোট 12টা ফ্ল্যাট আছে। একটার মধ্যে আমি আর রুইতন থাকি, আর 11টা ভাড়া দেই। মাসে ধরেন 6-7 লাখ টাকা আসে, রুইতনের হাত খরচ হয়ে যায় আর কি। আমাকে গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িধারা, মিরপুর ওইসব জায়গায় আরো 8টা ফ্ল্যাট আছে। আচ্ছা ফ্ল্যাটের গল্প পরে করুন রে, আগে আসেন গরিবের বাড়িটা দেখেন। আসেন ভিতরে আসেন। একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে আসতে হইব। আব্বারে বলছিলাম লিফট লাগাইতে, আব্বা লাগাই নাই, বলে কি হাইটা উঠবো এটাই ভালো। হ্যাঁ, ডুপ্লেক্স তো। এই যে আমাদের বাড়ি ঘর। আচ্ছা এই যেখানে আমরা খাই, এখানে গল্প করি। এখন বলেন, আমাদের বাড়ি গাড়ি সবকিছু দেখলেন, পছন্দ হয়েছে? হ্যাঁ, আমাদের খুব পছন্দ হয়েছে। আসলে আপনাদের বাড়ি ঘর গাড়ি এসব দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে গেছি। সামান্য মাছ বিক্রি করে এত কিছু কেমনে সম্ভব? চেষ্টা করলে সবই সম্ভব। যেহেতু আমাদের বাড়ি গাড়ি সবকিছু আপনাদের পছন্দ হয়েছে, তাহলে সুইটির সাথে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলেন। 1 মিনিট, আপনি সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমার চোখ ফাঁকি দিতে পারবেন না। এই বাড়ি ঘর গাড়ি কোনো কিছুই আপনাদের না, এগুলো হচ্ছে শুটিং ফ্লোর। শুটিং এর ফ্লোর মানে? কিসের শুটিং ফ্লোর? শুটিং ফ্লোর, এখানে শুটিং হয়। এই বাড়ি ঘর শুটিং এর জন্য ভাড়া নেয়, আপনারা একদিনের জন্য ভাড়া নিয়ে নিজেদের বলে দাবি করতেছেন। বিশ্বাস করো মা, এটা কিন্তু শুটিং ফ্লোর না, এটা আমাদের নিজেদের বাড়ি। আমরা কোনো কিছু ভাড়া নেই নেই, আমাদের ভাড়া নেওয়ার দরকার হয় না তো। এই যে দেখো না, এই যে রুইতনের সাথে আমার ছবি, এই যে রুইতনের মার সাথে আমার ছবি, ওই যে আমরা ব্যাংকক গেছিলাম, রুইতনের ছবি। মাছ বিক্রি তো থাইল্যান্ডে গেছে, ছবি এডিট করা যায়, প্রিন্ট করে কয়েকটা ছবি লাগাই দিচ্ছেন, আর এই বাড়ি আপনাদের হয়ে গেল। মা, এই সব কথা তোমরা বিশ্বাস করবা না, এগুলা কোনো কিছুই তাদের না, এগুলো সবকিছু শুটিং এর ভাড়া করা। আল্লাহ রে, এমন একটা পেশার সাথে আছি, আমাদের এত টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে, তারপরে কেউ বিশ্বাস করে না। আচ্ছা কি করলে আপনার বিশ্বাস হবে বলেন তো? আমার সাথে আপনি এখন বাইরে যাবেন, মহল্লার আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করবো এই বাড়ি ঘর সবকিছু আপনাদের কিনা। তারা যদি বলে তাহলেই শুধুমাত্র আমি বিশ্বাস করবো। যারে খুশি তারা আপনি জিজ্ঞেস করেন। চল আসুন। আব্বু আম্মু একটু ওয়েট করো, আসতেছি। আপনারা বসেন 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 বসেন। বাড়ির সামনে দুইটা গাড়ি দাঁড় করে রাখছি, তাও আপনার কেমন বিশ্বাস হচ্ছে আমি বুঝতেছি না। আরে রিমো আপা, আপনি আসলেন খুব ভালো হয়েছে। ওনারা বলো তো, এই গাড়ি বাড়ির মালিক কে? ওই রাখ তোর গাড়ি বাড়ি, আগে বল মাছ ফেরত নে। বল মাছটা ফেরত নিবো মানে? কেন তুই ভুলে গেছিস সকালবেলা যে তোর দোকান থেকে কিনছি মাছটা পচা বেরিয়েছে, মাছটা ফেরত নে, আমার টাকা দে। আরে রিমো আপা, কখন কার সামনে কি বলতে হবে সেটা বুঝো না? ঠিক আছে, তোমার মাছ ফেরত নিবো, তোমার টাকাও ফেরত দিবো। এখন তুমি বলো এই গাড়ি বাড়ির মালিক কে, ওনার বলো। এটা আবার বলার কি আছে? এই গাড়ি এই বাড়ি তো গো। কি বিশ্বাস হয়েছে? আপনি ওনাকে বলছেন আপনি ওনার পচা মাছ ফেরত নিয়ে টাকা দিয়ে দিবেন। এখন সে তো মিথ্যা কথা বলতেই পারে, একজনের কথা বিশ্বাস করা যায় না, আরো মানুষের কথা শোনা লাগে। ঠিক আছে, চলো আরো প্রমাণ দিই। এই মাছটা ফেরত দিব কেডা? বিক্রিত মাল ফেরত দাও না। এই রুতন ভালো করে কিন্তু কইতেছি। ঠিক আছে তুই দিলি না তো, তোর বাপের কাছে চাইতেছি, মাছও ফেরত দিব, টাকাও নিমু। বাংলাদেশ কাকা, ওই বাংলাদেশ কাকা। এই ঝালমুড়ি ঝালমুড়ি, ঝাল খাইলে ঝাল, ঝালমুড়ি। এই যে ঝালমুড়ি আলা, এই ঝালমুড়ি আলারও জিজ্ঞেস করেন। এই ঝালমুড়ি। আরে রুতন, আরে কই আইছো? শোন, আমার 2 কেজি তেলাপিয়া মাছ এনে তো ভাই, তাড়াতাড়ি ভাই। কি মাছ বেচতে বেচতে কি কানের মাথা খাইছো? কইলাম যে 2 কেজি তেলাপিয়া মাছ দে। আমি কি এখানে মাছ নিয়ে আসছি? আরে আনস নাই তাতে কি হইছে? তুই তো মাছই বেচছস। শোন, তোর দেখলে মনে হয় তোর লগে মাছ আছে। যাই আনস নাই, কোনো সমস্যা নাই, যা হাতে 2 কেজি মাছ এনে দে। ভাইরে, আজকে আমার বাড়ি মেহমান আইবো, আর তুই তো দেখতেছস আমার এই দোকান রেখে তো আমি যাইতে পারতেছি। তোর মাছ বাদল ভাই, আমার সাথে যে একজন মেহমান আছে দেখছেন? মেহমান আছে তো সমস্যা কি? উনি এখানে খারাপ, যা তুই যা মাছ লই আয়। মাছটা পরে দিতেছি, আগে একটা প্রশ্নের উত্তর দেন। আমরা যে বাড়িটাতে থাকি আর যে দুইটা গাড়ি ব্যবহার করি, ওগুলোর আসল মালিক কে? কে আবার? তোরা তোরা তো খানদানি বড় লোক, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? কি এবার বিশ্বাস হয়েছে? কিছুটা হয়েছে, এখনো পুরোপুরি হয় নাই, আরো 1-2 জনের সাথে কথা বলতে হবে। কিরে খারাপ আছিস কেন? যা মাছটা এনে দে।
একটা মাছগুলো খাওয়াই দেবো হারামের বাচ্চা, মাছগুলো খাওয়াই দেবো। এই মেয়ের সাথে আমার বিয়ের কথা চলতেছে আর তার সামনে মাছ মাছ শুরু করছে, আর তুই করে করছে না? তুই আমার আপনি করে কবি, স্যার কবি। স্যার কমো, বেসে মাছ গাইতে মাছের গন্ধ বাজছে। তুই থাকলে তোর মাছের গন্ধে আমার কাস্টমার আইবো না। যা ভাগ। ফাজিল জানি কোথাকার। এই বঙ্গেশ কাকা, হাসি বন্ধ করেন। এই যে পচা মাছ নেন, টাকা ফেরত দেন। কি বলিস তুই? কিসের পচা মাছ, কিসের টাকা? সকালবেলা বাঁচতেছি দোকান থেকে, পচা মাছ ধরে দিচ্ছেন, টাকা নেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, দিতেছি তোর টাকা দিচ্ছি। বাড়িতে মেয়ে হয়েছে, তুই তো বিয়ার কথাবার্তা চলতেছে, এর মধ্যে তুই কি করতেছিস? নে টাকা হলে কি দিচ্ছেন আপনি? টাকা টাকা আর 1 টাকাতে কিনছি। 3000 টাকা দিচ্ছি। কোথায় 3000 টাকা দিচ্ছেন? 800 টাকা বেশি। আচ্ছা দাও এই মাছ ধরেন। না মাছ দিয়ে যা। নিয়ে যাবো। হ্যাঁ লেবু কত দিয়ে দেখাইছি, ভালো লাগবে। যা। ছি ছি ছি, কি বলেন? পচা মাছ কেন বিক্রি করতে যাবো? আমাদের ওখানে সবই টাটকা মাছ। এই রতন রতন, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ তো মাছটা তাজা নাকি নষ্ট? তোর মাছ তাজা না নষ্ট সেটা আমি দেখবো কেন? আর কইস না রে ভাই, একটু আগে বাজার থেকে মাছটা কিনে আনছি, এখন জানি মনে হইতেছে মাছটা একটু নরম নরম। তুই তো মাছ বেচোস, তুই তো মাছ ধরলেই বলে দিতে পারবি যে মাছটা তাজা নাকি নষ্ট। দেখোস না, এই নষ্ট মাছ নিয়ে যদি বাসায় যাই তাহলে তোর ভাবি আমার মাইরা একটা বাসাতে বাইর করে দিব। প্রথম বিশ্বাস করি নাই, বাট এখন আমার সত্যি সত্যি মনে হতেছে আপনি আসলেই একটা মাছের মানুষ। কারণ আশেপাশে যারা আছে সবাই মাছ বাদে অন্য কিছু নিয়ে তো আপনার সাথে কথা বলতে পারে না। একদম ঠিক কথা বলছেন আপা, আমাদের মহল্লার মাছ নিয়ে যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে তো আমরা এই রুইতনের কাছে চলে আসি। আই রুইতন, দেখোস না মাছটা তাজা নাকি নষ্ট? দেখতেছি। তার আগে বল, আমাদের যে গাড়ি বাড়ি এগুলোর মালিক কে? খাওয়ার আবার তগো। শুনছেন? ঠিক আছে, এবার মাছটা দে। মাছটা পচা নাকি তাজা সেটা আমি দেখাই দিতেছি। নে দেখ। হারামের বাচ্চা, আমি শোনেন রৈতন, এই বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সবকিছু যে আপনাদের, এটা আমি বিশ্বাস করছি। থ্যাংক ইউ। এখন বলেন আমাকে বিয়ে করবেন কবে? করব যদি আমার বান্ধবীরা আপনাকে পছন্দ করে। আমার বান্ধবীরা বিয়ের পরে আমার হাজবেন্ডকে নিয়ে হাসি ঠাট্টা করবে, এটা আমি কোনোভাবেই মানতে পারবো না। তাই আমার বান্ধবীদের আপনাকে পছন্দ করতে হবে। কালকে আমার বান্ধবীর একটা বার্থডে পার্টি আছে, আপনি ওখানে চলে আসেন, ওরা সবাই ওখানে থাকবে। ঠিক আছে, আমি আসবো। আপনি তাহলে ঠিকানা পাঠাই দিয়েন। ঠিক আছে। ও আপনি আসছেন? তুমি বলছো আর আমি আসবো না, এটা কি হয়? কার জন্মদিন? ও বার্থডে আমার ফ্রেন্ড সেজুতির। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। সুইটি, কে রে এটা? তোর বয়ফ্রেন্ড নাকি? আরে না না, বয়ফ্রেন্ড না। সে আমাকে পছন্দ করে, সে আমাকে বিয়ে করতে চায়। তোরা তো সবাই আছিস, দেখ তো তাকে পছন্দ হয় কিনা। পুরুষ মানুষের চেহারা অথবা সৌন্দর্যের কোনো দাম নাই, পুরুষ মানুষের কর্মই হলো আসল পরিচয়। তো ভাই আপনি কি করেন? মানে আমি আসলে কি বলতে লজ্জা লাগছে তো? আচ্ছা প্যারা নাই, আমি বলতেছি। দোস্ত, সে মাছের ব্যবসা করে, ওর বাবা সহ বাজারে মাছ বিক্রি করে। হোয়াট? মাছ বিক্রি করে? এই জন্যই তো ওনার শরীর থেকে মাছের গন্ধ আসতেছে। সুইটি, তুই একটা জেলের ছেলেকে বিয়ে করতে চাচ্ছিস? আরে সমস্যা কি, সুইটি যদি এই জেলেটাকে বিয়ে করে তাহলে আমরা কম দামে মাছ কিনতে পারবো। আরে দাম দিয়ে মাছ কিনতে হবে কেন? ভাইয়া তো তার শালিদেরকে ফ্রিতেই মাছ দিবে। সুইটি, তুই এই জেলে ছেলেকে বিয়ে করলে তোর আর বেকার থাকতে হবে না, তুইও তার সাথে মাছ বিক্রি করতে পারবি। তখন তোর শরীর থেকে মাছের গন্ধ আসবে, পারফিউম আর ব্যবহারই করতে হবে না। আরে দোস্ত, তুই যখন বিয়ের পর তোর জামাইকে নিয়ে রাস্তায় বের হবি না, তখন সবাই বলবে ওই দেখ টাইলার বউ যায়। সুইটি, তুই একটা স্মার্ট শিক্ষিত মেয়ে, তুই এরকম ভুল জীবনও করিস না। এই জেলের ছেলেকে তুই বিয়ে করলে কারো কাছে মুখ দেখাতে পারবি না, সবাই তোকে শেষে করবে, তার পরিচয় কোথাও দিতে পারবি না। আচ্ছা তুই বল, যে একটা জেলের ছেলে মাছ বিক্রি করে তার সাথে কি তোর যায়? কি গন্ধ আসতেছে। কি মনে হচ্ছে আমার বান্ধবীরা কি আপনাকে পছন্দ করেছে? না। এবার বুঝছেন, শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই হয় না, বংশ মর্যাদা থাকতে হয়। সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য যে পরিচয়টা দরকার সেটা আপনার নাই। আপনার আপনার বাবার টাকা থাকলেও সম্মান নাই। আপনার বাপ দাদার 14 গোষ্ঠী ছিল জেলে, আপনার যখন সন্তান জন্ম নিবে সেও তো হবে জেলে। কিন্তু আমি চাই না আমার সন্তান জেলে হোক।
আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। আমি একটা ভদ্র সভ্য শিক্ষিত ফ্যামিলির মেয়ে, আমি কখনো একটা জাইল্লা ছেলেকে বিয়ে করব না। তবে হ্যাঁ, আপনি যদি কখনো এই মাছের ব্যবসা বন্ধ করতে পারেন, আপনি যে জেলের ছেলে এই পরিচয়টা মুছে ফেলতে পারেন, তখন আমি আপনার ব্যাপারটা ভেবে দেখতে পারি। কিন্তু যদি সেটা না পারেন, তাহলে আর কখনো আমার সামনে আসবেন না, আমাকে ডিস্টার্ব করবেন না। কি রে, এত দেরি করলি যে? রুইতন বাবা রে, তোর দেরি দেখা আমি নিজেই সব রান্না বান্না করে ফেলেছি। যা হাত মুখ ধুয়াই, একসাথে বাপ বেটা মিলা গরম গরম খাই বেলাই। বাদ না, আমার বিষটা দাও, বিষ খেয়ে আমি মরে যাই। তুই বিষ খাই মরে যাবি কেন? কারণ তোমার ঘরে জন্ম নেই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। তুমি এটা জানলা, তোমার কারণে রাস্তাঘাটে মানুষ আমার জানলা কয়। তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো। তুমি নিজে জানলা তুমি মাছ বিক্রি করো, তুমি আমার কেন জানলা বানাইলা? কেন তুমি আমার স্কুলে ভর্তি করলা না? কেন তুমি আমার পড়ালেখা শিখালে না? কেন নিজের মতো মূর্খ বানাইছো আমার? তুমি তোমার মতো একটা বাপের ঘরে জন্ম না নিয়া আমি যদি একটা রিকশাওয়ালার ঘরে জন্মাইতাম, তো আজকে আমার এই অবস্থা হইতো না। আমার এই সমাজে মাথা উঁচা করে বাঁচার মতো যদি ব্যবস্থা না করতে পারো, তাহলে কেন আমার জন্ম দিছো? জন্মের পরে আমার গলা টিপা মারা হতে পারো নাই, তাহলে তো আজকে মানুষের কাছে আমার এত অপমান এত অবহেলা শুনতে হইতো না। আমি বুঝতে পারছি, আমি যদি তোমার সাথে থাকি, তোমার সন্তান হয়ে থাকি, এই সমাজে আমি মাথা তুলে বাঁচতে পারবো না, আমি বিয়া করতে পারবো না, আমি সংসার করতে পারবো না। তাই তোমার মতো জাইল্লা বাপের পরিচয় আমি আমার জীবন থেকে মুছে ফেলাম। আজকের পর থেকে তোমার আমি বাপ বলে পরিচয় দেবো না। তুমিও কারো কাছে কইবে না যে আমি তোমার সন্তান। আজকের পর থেকে তুমি আমার চিনো না, আমিও তোমার চিনি না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই সহায় সম্পত্তি টাকা পয়সা যা আছে আমার ভাগ আমারে বুঝাই দিবা। আমি আজকে এখন এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যাবো। বাবারে, সম্পত্তির ভাগ হয় ভাইয়ে ভাইয়ে, ভাই বোনে, বাবা ছেলের মধ্যে কোনো ভাগাভাগি হয় না রে পাগল। আমার যা কিছু আছে সবই তো তোর। আমি যা কিছু করছি সব তো তোর জন্যই করছি। আমার মধ্যে কোনো ভাগাভাগি হইব না। আমার সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি আমি সব তোর দিয়ে দিতেছি। ব্যাংকের ম্যানেজারে কইয়া আমার সব টাকা তোর অ্যাকাউন্টে দিয়ে দিতে কইতিস। তুই বাড়ি ছেড়ে যাবি কেন? এই বাড়ি তো তোর। আমি তো তোর আরামায়েশের জন্যই এই বাড়ি ঘর করছি। আমি থাকলে তুই সমাজে মাথা উঁচা করে দাঁড়াইতে পারবি না, তোর বিয়ে হইব না, সংসার করতে পারবি না। আমার এখানে থাকা কি কাম রে? আমি তোর জীবন থেকে চলে যেতেছি। তাই সেইখানে যাই, যেইভাবে থাকি, এই বাবার দোয়া সবসময় তোর মাথার উপরে থাকবে রে বাবা। আল্লাহর কাছে দোয়া করি তুই জীবনের সুখে শান্তিতে সহি সালামতে থাক। আচ্ছা, আপনি আবার কেন আমাদের বাসায় আসছেন? সুইটি, আমি আর মাছ বিক্রি করবো না। আমি মাছের ব্যবসা ছেড়ে দিচ্ছি। আমি আমার বাবার সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফেলছি। আমি যে জেলের ছেলে তার পরিচয় আমি মুছে ফেলাইছি। আমার আব্বা বাড়ি ছেড়ে চলে গেছে। আমার আব্বার বাড়ি গাড়ি সহায় সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব এখন আমার। আমি নতুন ব্যবসা শুরু করুন। সত্যি বলছো? হ্যাঁ আঙ্কেল, সত্যি বলতেছি। এখন থেকে আপনি আমার বাবা, আন্টি আমার মা। আপনারা যেইভাবে বলবেন, যা বলবেন আমি তাই করব। আমি সুইটির অনেক ভালোবাসি। প্লিজ সুইটির আমার সাথে বিয়ে করাই দেন। তুমি যা যা বললে সেগুলো করলে তো আমাদের আর সুইটিকে তোমার সাথে বিয়ে দিতে কোনো আপত্তি নেই। কি রে সুইটি, রুইতনকে বিয়ে করতে তোর কোনো আপত্তি নেই তো? মা, ও যেহেতু বলেছে ও আর মাছের ব্যবসা করবে না, নিজের অন্য কোনো ব্যবসা করবে, তোমাদের কথা মতো চলবে, আমার কোনো আপত্তি নাই, আমি রাজি। আলহামদুলিল্লাহ, তোর যেহেতু আপত্তি নেই
তাহলে তোদের দুজনে বিয়ের ব্যবস্থা আমি করছি, তোরা কথা বল। বিশ্বাস করো সুইটি, আজকে আমি অনেক খুশি। আমিও। আচ্ছা একটা কোয়েশ্চেন আছে, তোমার যে রুইতন নামটা এটা কে রাখছে? আমার বাবা। এই নামটা না একটু চেঞ্জ করতে হবে, নামটা না অনেক বেশি খ্যাত খ্যাত লাগে। রুইতন না রেখে রবিন রাখলে কিরকম হয়? তুমি যেটা বলবো সেটাই, তোমার জন্য আমি নিজেকে উপহার দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। কত আদর মায়া জড়ানো এই বাঁধন, তিলে তিলে সাজানো সব লাগে কেমন কেমন। কত আদর মায়া জড়ানো এই বাঁধন, তিলে তিলে সাজানো সব লাগে কেমন কেমন। সময়ের সাথে সাথে বুঝি সবই বদলে যায়, ঠুনকো চাওয়ার কাছে ভালোবাসা হেরে যায়। সময়ের সাথে সাথে বুঝি সবই বদলে যায়, ঠুনকো চাওয়ার কাছে ভালোবাসা হেরে যায়। আল্লাহ, এই মুরব্বি, এই মুরব্বি, আচ্ছা এই মুরব্বি জানি কে? আরে এটা তো আমাকে রুইতনের আব্বা, এই পাঙ্গাস কাটা। এই কথা না কইয়া আগে রুইতনটা ফোন দে। আরে আগে হাসপাতালে নিয়ে যাই, তারপর রুইতনকে ফোন দেওয়া যাবো। এই ধরো 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 ধরো। ওদিন তো ধরো ভাই, আস্তে 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 আস্তে। ওরে বাবা, কি ব্যাপার রবিন, বিয়ে করার জন্য তো একদম উতলা হয়ে গেছিলা, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা বাসর ঘরে বসে আছি, তুমি তো কোনো কথাই বলতেছো না। তোমার কি মন খারাপ রবিন? কি ভাবতেছো তুমি? না কিছু না। হ্যালো। হ্যালো রুইতন, হ্যাঁ কে? আমি নাসিমা। শুন, তোর আব্বাই খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, অবস্থা বেশি ভালো না, খালি রুইতন রুইতন কইরা ডাকতাছে। যদি সম্ভব হয় ভাই তুই তোর আব্বারে হাসপাতালে এসে দেখা যা। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসতেছি। কোথায় যাচ্ছ তুমি? আমার আব্বা অসুস্থ, আমার যাইতে হবে এখন। না না তুমি কোথাও যাবে না, আমাকে বাসর ঘরে একা রেখে তুমি কোথায় যাচ্ছ? সুইটি, আমার আব্বা অসুস্থ, আমার জন্মদাতা বাপ অসুস্থ। তুমি শোনো তো আমার কথাটা। এক বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। আমার আব্বার এখন কি অবস্থা? ও, আপনি তাহলে ওনার সন্তান? না, আপনার বাবার অবস্থা খুব একটা ভালো না, ওনার হার্ট ভীষণই দুর্বল। আচ্ছা, আপনি কি জানেন আপনার বাবা দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে আর আপনার জন্য টেনশন করেছে? বেসিক্যালি আপনার জন্য টেনশন করতে গিয়ে ওনার হার্টটা দুর্বল হয়ে গেছে। না খেয়ে না ঘুমিয়ে ওনার শরীর দুর্বল হয়ে যায়, একটা সময় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকে, এলাকাবাসী পথচারী হাসপাতালে দিয়ে যায়। আচ্ছা আপনি আমাকে বলুন তো, আপনার মতো একটা সন্তান থাকতে তার বাবার এই দুর্দশা হয় কি করে? আই এম সরি টু সে, আপনি আসলে সন্তান নামের কলঙ্ক, একটা কুলাঙ্গার সন্তান। ঠিকই বলছেন ডাক্তার সাহেব, আমি একজন কুলাঙ্গার সন্তান। শুধু এটুকু বলেন, আমার আব্বা সুস্থ হইব তো? কিছু টেস্ট করিয়েছি, ওগুলোর রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে, তবে উনি যাতে পর্যাপ্ত ঘুমাতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করবেন আর নিয়মিত খাওয়া দাওয়া করাবেন।
কোনো বিষয় নিয়ে যাতে কোনো দুশ্চিন্তা না করে সেদিকে খেয়াল রাখবেন। আর বেসিক্যালি আপনি সবসময় ওনার পাশে থাকবেন, আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আর টেস্টের রিপোর্টগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে অচিরে ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন, কারণ উনি হাসপাতালে থাকতে চান না, ভয় পায়। ঠিক আছে? সময়ের সাথে সাথে বুঝি সবই বদলে যায়, ঠুনকো চাওয়ার কাছে ভালোবাসা হেরে যায়, সময়ের সাথে সাথে বুঝি সবই বদলে যায়, ঠুনকো চাওয়ার কাছে ভালোবাসা হেরে সাজানো গোছানো আমার এই চিলে কোঠা, হঠাৎ ঝড়ের তোরে হলো খুব ছন্ন ছাড়া, হাহাকারে খুব মন কাঁদে যাই না বলা কিছু, ভেতর ভেতর পুড়ে যায় স্মৃতিগুলো নেয় পিছু, সময়ের সাথে সাথে বুঝি সবই বদলে যায়, ঠুনকো চাওয়ার কাছে ভালোবাসা হেরে যায়, সময়ের সাথে সাথে বুঝি সবই। দেখি বাবা হাতটা, জিপাটা একটু দেখবেন। গুড। বাহ, আপনার বাবা তো অনেকটাই সুস্থ। আপনি এভাবে আর কিছুদিন টেক কেয়ার করলে আশা করি ইনশাল্লাহ অচিরে সুস্থ হয়ে উঠবেন। আর ঔষধ আগের গুলি চলবে, আমি কিছুদিন পরে এসে আবার দেখে যাবো। হ্যাঁ, থাকেন বাবা। হ্যাঁ, ওর কাছে এসে বলল, তুই কি এখনো তোর বাবার উপরে রাগ করে আছিস রে বাপ? বিশ্বাস কর বাবা, আমি জাউলা, আমি মাছের ব্যবসা করি, তো আমি কোনোদিন চাই নাই তুই জাউলা হ। আমি তোরে বড় ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার বানাইতে চাইছি। সেই সময় তোর মা মরে গেল, তুই তখন খুব ছোট, খালি মা মা করে কাঁদতি, সারাক্ষণ তোরে আমার কোলে কোলে রাখতে হইতো, তুই কারো কাছে যাইতি না। আমি যেইখানে যাইতাম সেইখানে তোরে নিয়ে যাইতে হইতো। আমি যখন মাছ বেচতে যাইতাম তুই আমার সাথে গিয়ে আমার পাশে বসে থাকতি, আমার কোলে ঘুমাইতি। আমি তোরে কইতাম, বাজার তুমি বাসায় চলে যাও, তোমার নাকে মাছের গন্ধ লাগবো। তুই আমারে কইতে, আব্বা মাছের গন্ধ আমার খুব ভালো লাগে। তুই যখন একটু বড় হইলি আমি তোর স্কুলে দিলাম। তোর স্কুলে দেওয়ার পরে আমার যে কি খুশি লাগছিল আমি বইলা বুঝাইতে পারবো না। কিন্তু তুই প্রথম দিন ক্লাসের মধ্যে সারাক্ষণ কান্নাকাটি করছস। স্কুল ছুটির পরে দৌড়ে আইসা আমার কোলে ওইটা কইছ, আব্বা আমি আর স্কুলে যাবো না, আমি তোমারে ছাড়া থাকতে পারব না, এতক্ষণ তোমারে আমি না দেখে কেমনে থাকবো। তুই আমার এত বেশি ভালোবাসতি রে রুইচন। আমিও তোরে বোকাঝোকা কইরা মারধর করে স্কুলে পাঠাইতে পারি নাই, কারণ তোরে তো আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি রে রুইচন। একবার তোর জ্বর হইল,
ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা কইল টাইফয়েড জ্বর, হাসপাতালে ভর্তি করতে হইল। ডাক্তার যখন তোরে চিকিৎসা করাইতে আসতো, তুই জোরে আমার গলা চাইপে ধরতি, ডাক্তার খুব ভয় পাইতি, তুই তোরে জোর কইরাও হাসপাতালে দিতে পারে নাই, হাসপাতালের বেডে শোয়াইতে পারে নাই। 7টা দিন তোরে আমার কোলের উপরে রাইখা চিকিৎসা করতে রে মা। সেই রুইধন তুই কেমনে আমার সাথে সম্পর্ক ছিন্ন করলি রে বাবা? কেমনে তুই কইলি তোর সন্তান বইলা পরিচয় না দিতে? কেমনে পারলি রে বাবা? তুই এত পাষাণ হয়ে যাইতে রে বাবা। আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, তুমি আমার মাফ করে দাও। তোমার ছাড়া আমিও ভালো ছিলাম না আব্বা, দিন রাত সারাক্ষণ শুধু তোমার কথা মনে পড়তো। আমি বুঝে গেছি আব্বা, সন্তানের কাছে বাবার ছায়া ছাড়া শান্তির জায়গা আর কোথাও নাই। তুমি আমার মাফ করে দিও আব্বা। তাহলে তুই ক তুই আমারে তুই আর দূরে ঠেলে দিবি না, তোর কাছে রাখবি? তুই ক আমার বাবা। তুমি, তোমার কত বড় সাহস, বাসর ঘরে আমাকে একা ফেলে চলে গেছিলে, এখন আবার তোমার বাবাকে নিয়ে চলে আসছো? আমার আব্বাকে নিয়ে তোমাদের বাসায় আসছি কারণ তুমি আর তোমার বাবা মা এক্ষণ আমার আব্বার পা ধরে ক্ষমা চাইবা। আই বেয়াদব, কি বলো তুমি? এরকম একটা জাইল্লা ছোট লোকের পা ধরে আমরা কেন ক্ষমা চাবো? এই খবরদার, আমার আব্বাকে জাইল্লা বলবেন না। কি? আমার আব্বা জাইল্লা হোক, মুচি হোক, মেথর হোক, যা কিছু তাই হোক, উনি আমার বাবা। আমার বাবার পেশা যাই হোক না কেন, আমার বাবা আছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আমার আব্বা আর আমাকে জাইল্লা বইলা অনেক অপমান করছেন আপনারা। আমার আব্বা জেলে মাছ ধরে, চুরি তো করে না, ডাকাতি তো করে না, ঘুষ তো খায় না, অথচ যারা ঘুষ খায়, দুর্নীতি করে, কোটি কোটি টাকা কামায়, তাদেরকে আপনারা খুব সম্মান করেন, তাই না? যে পরিশ্রম করে সৎ পথে টাকা উপার্জন করে, তাদের জন্য আপনাদের কোনো সম্মান আসে না, তাই না? আর আমার আব্বাকে যে জেলে বলে অপমান করছেন, আরে আমরা মাছে ভাতে বাঙালি, এই জাইল্লারা যদি মাছ না ধরতো তাহলে মজার মজার মাছ আর খাওয়া লাগতো না। শোনেন, কোনো পেশাই ছোট না, প্রত্যেকটা পেশাই সম্মানের। তাই যারা মুচি, মেথর, জাইল্লা, এদেরকে অসম্মান করবেন না, সম্মান করা শেখেন। কারণ এই সমাজের মানুষদের ভালো রাখার জন্য এই মুচি, মেথর, জাইল্লাদের অনেক অবদান আছে। তাছাড়া একজন মুচি, মেথর জেলে জন্ম থেকে জেলে হয় না, মুচি হয় না, মেথর হয় না, আল্লাহ তাদের ভাগ্যে রাখছে, এই জন্যই হয়েছে। আবার কারো ভাগ্যে রাখছে সে সরকারি অফিসার হবে, সে সরকারি অফিসার হয়েছে। কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তাই মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন। আপনাদের কারণে আমি আমার আব্বাকে ভুল করছি, তাকে কষ্ট দিচ্ছি, তার মনে আঘাত দিয়ে কথা বলছি। আমার আব্বা বাড়ি ছেড়ে চলে গেছিল, রাস্তায় রাস্তায় না খেয়ে পড়েছিল, কষ্ট করছে। আর এই সবকিছু করছি আমি শুধুমাত্র আপনাদের ফাঁদে পড়া। এই জন্য আপনারা সবাই আমার আব্বার কাছে ক্ষমা চাইবেন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মা, ফরিদুন ঠিকই বলেছে, আমরা তোমার উপর, তোমার বাবার উপর অনেক অত্যাচার করে ফেলছি, ওদেরকে অপমান করছি, ছোট করে কথা বলছি। আমাদের আসলে এরকম করা উচিত হয় নাই। বাবা, আপনার ছেলের সঙ্গে তো আমার বিয়ে হয়ে গেছে, আমি আপনার ছেলের বউ, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। বিআই সাহেব, রুইতন বাবাজি যা যা বলল আমরা আসলে সেইভাবে কখনোই চিন্তা ভাবনা করে দেখিনি। আমরা আপনার কাছ থেকে আপনার ছেলেকে আলাদা করছি, একজন বাবার কাছ থেকে একজন সন্তানকে আলাদা করেছি। প্লিজ আপনি আমাদেরকে মাফ করে দেন প্লিজ। ভাই, আমরা আসলে খুব স্বার্থপর, আমরা শুধু আমার মেয়ের সুখের কথা চিন্তা করছি, আপনার আর আপনার ছেলের কথা চিন্তা করি। আমাদের মাফ করে দেন। না না, আপনাকে কারো উপরে আমার কোনো রাগ অভিমান নাই। আমার ছেলে আমার কাছে ফিরে আসছে, এতে আমি অনেক খুশি। আব্বা, চলো এখান থেকে। সুইটি, কিছুদিনের মধ্যেই আমি তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। কি বলতেছো তুমি? আমাকে ডিভোর্স লেটার কেন পাঠিয়ে দিবা? কারণ আমি জেলে, আমার আব্বা জেলে, আমি সবসময় মাছ বিক্রি করছি, সারা জীবন মাছই বিক্রি করবো। একজন জেলে, একজন মাছ বিক্রেতার সাথে তুমি সংসার করবা না, তাই তোমার ডিভোর্স দিয়ে দেবো। তোমার সাথে যায়, তোমার স্ট্যাটাসের সাথে যায়, এরকম কাউকে বিয়ে করে নিও।
না না, দেখো আমি তোমাকে বিয়ে করে ফেলছি, আমি তোমাকে মনে প্রাণে স্বামী হিসেবে মেনে নিছি। আমার স্বামীর পেশা, আমার স্বামী যাই করুক না কেন, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। শুনো, লাগলে এখন থেকে তুমি আর বাবা মাছ বিক্রি করবা, আমি তোমাদের পাশে বসে মাছ কেটে দিব, তারপর আমাকে তুমি ডিভোর্স দিও না। আমি তোমার সাথে সংসার করতে চাই, সারা জীবন থাকতে চাই রিতন। সত্যি বলতেছো? আমরা জেলে আমরা মাছ বিক্রি করি, এই পরিচয় নিয়ে তোমার কোনো সমস্যা নাই? আমার কোনো সমস্যা নাই। আমি এখন থেকে গর্ব করে বলবো যে আমার শ্বশুর, আমার জামাই জেলে, আর আমি জেলের বউ, আর আমরা সবাই মাছের মানুষ। এই যে ভাই, আসেন ভাই আসেন, পদ্মার তাজা ইলিশ নিয়ে যান। আসেন ভাই আসেন, পদ্মার তাজা ইলিশ। আসসালামু আলাইকুম। আজ যাচ্ছি 2025 শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয়ের সিলেবাস নিয়ে হাজির হলাম। তো যারা এই সিলেবাসটি পাওনি তারা আমার এই ভিডিওটি দেখে খুবই উপকৃত হবে। তোমাদের জন্য খুব সংক্ষিপ্ত আকারে, ছোট্ট পরিসরে এই ভিডিওটি সাজানো হয়েছে। আশা করি তোমরা ভিডিওটি পেয়ে অনেক উপকৃত হবে। যারা এখনও এই বিষয়টার উপর অতটা প্রিপারেশান নিতে পারোনি, এই সিলেবাসটা পেলে অবশ্যই তোমরা সংক্ষিপ্ত সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। আমাদের আজকের বিষয় শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা। এটা আমাদের সিলেবাসের প্রথম পেজ। এখানে লেখা আছে বিষয় শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, বিষয় কোড 147। তো বন্ধুরা, আমি শুধু তোমাদেরকে অধ্যায়গুলা একটু টাচ করব, আর পাঠগুলো একটু দেখাবো। তোমরা অধ্যায়ের সাথে পাঠগুলো একটু মিল রেখে পড়াশোনা করো। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি আমাদের সপ্তম অধ্যায় বয়সন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্য। বয়সন্ধিকাল ও প্রজনন স্বাস্থ্য এই সম্পর্কে আমাদের জানতে হলে আমাদের এই পাঠগুলো আমাদের বিস্তারিত পড়তে হবে। এই পাঠগুলো আমরা বিস্তারিত পড়লে আমরা এই চ্যাপ্টার সম্পর্কে ভালোভাবে অবগত হতে পারবো। তারপরে আমরা দেখব অষ্টম অধ্যায় দলগত খেলা। এই অষ্টম অধ্যায়ের দলগত খেলা, এখানে কয়েকটি পাঠ আছে। এই পাঠগুলো আমরা পড়ব। এখানে দেখা গেছে যে পাঠ ফুটবল 1, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি। আমরা এই খেলার সাথে সবাই পরিচিত। আমরা সবাই এই খেলাগুলা পছন্দ করি এবং খেলাধুলা করে থাকি। তোমরা একটু চোখ বুলালেই খুব সহজে এই চ্যাপ্টারটা তোমরা আয়ত্ত করতে পারবে। তারপরে আমাদের পরবর্তী পাঠ দশম অধ্যায় খেলাধুলা দুর্ঘটনা। আমরা খেলাধুলা করতে গিয়ে যে সকল দুর্ঘটনার শিকার হই, এই সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো আমাদের এই পাঠগুলাতে। এই পাঠগুলো আমরা বিস্তারিত আলোচনা করলেই আমরা এই দুর্ঘটনাগুলো এড়াতে পারবো, জানতে পারবো এই দুর্ঘটনাগুলো কেন হচ্ছে, কি করলে দুর্ঘটনাগুলো এড়ানো যাবে, এইসব বিস্তারিত এখানে পাওয়া যাবে। তোমরা এই পাঠগুলো বিস্তারিতভাবে পড়ে নেবে। তো এখানে দেখা যাচ্ছে যে প্রাথমিক প্রতিবেদনের গুরুত্ব, পদ্ধতি ও উপকরণ। এটা আমাদের প্রথম পাঠ। এখানে দ্বিতীয় পাঠে দেওয়া আছে প্রাথমিক প্রতিবেদনকারী গুণাবলী। পাঠ 3 আছে চামড়া সরে যাওয়া, মাংসপেশিতে টান ও ফুলে যাওয়া। এই যে মাংসপেশিতে টান বা ফুলে যাওয়া, এটা কেন হয়, কি কারণে হয়, এইসব বিস্তারিত আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো। তারপর
পাঠ 4 সংকুচিত বা মস্কানো ও হাড় ভাঙ্গা এবং গ্লামেন্ট ছেড়ে যাওয়া। এই সমস্যাগুলো কেন হয়, কীভাবে হতে পারে, কোন কোন খেলায় হতে পারে, আমরা এই পাঠটাতে এসব জানতে পারবো। তারপরে পরবর্তী পাঠ 5, এই পাঠে আমরা জানতে পারবো ক্ষতের প্রকারভেদ ও প্রতিকার। খেলাধুলা করতে গিয়ে আমরা বিভিন্নভাবে আঘাত পাই, ক্ষত তৈরি হয় এবং এর প্রতিকারটা কি আমরা এই পাঠ থেকে জানতে পারবো। 6ষ্ঠ পাঠ নাক দিয়ে রক্ত পড়া, পানিতে ডুবে যাওয়া, উদ্ধার পদ্ধতি ও কৃত্রিম শ্বাস প্রশ্বাস প্রদান। নাক দিয়ে রক্ত পড়া, এটা কেন হয়, কিভাবে হয়, কি কারণে হয়, এটা কেন কিভাবে বন্ধ করা যাবে, এই সমস্যাগুলো এড়ানোর জন্য আমাদের এই পাঠগুলো একটু বিস্তারিত পড়তে হবে, তবে আমরা এই সমস্যাগুলো এড়াতে পারবো। খেলাধুলা করতে গেলে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা আঘাত পেয়ে থাকি, আবার আমরা সুস্থ হয়ে যাই, কিন্তু খেলাধুলার মধ্যে সাময়িক বিঘ্ন ঘটে, যার কারণে আমাদের মন মতো খেলাধুলা করতে পারি না। যাতে আমাদের খেলাধুলার মধ্যে কিছু নিয়মকানুন মেনে চললে আমরা এই সমস্যাগুলো এড়াতে পারি, কিছু সাবধানতা অবলম্বন করলে আমরা এই সমস্যাগুলো এড়াতে পারি। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এই পাঠগুলো আমরা যে অধ্যায়গুলো উল্লেখ করেছি, এই অধ্যায়ের সকল পাঠগুলো তোমরা বিস্তারিতভাবে পড়ে নিবে। এখনও যে সময়টা আছে, সংক্ষিপ্ত সময়, এই সময়ের মধ্যেও ভালো একটা প্রিপারেশান নিতে পারবে। একটু মনোযোগের সহিত ভালো প্রিপারেশান নিতে পারলে ভালো রেজাল্টও হবে। তো বন্ধুরা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।